দেশের সার্বভৌমত্ব ও করিডোরের বিষয়ে সেনাবাহিনী আপোষহীন, সরকারের সাথেও কোনো টানাপোড়েন নেই। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম একথা জানান। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়াবে না সেনাবাহিনী। একটি পোশাক কারখানায় কেএনএফ-এর 30,000 পোশাক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজান শাহজাহানের রিপোর্ট। দৈনন্দিন আভিযানিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন মন্তব্য করে সেনা সদর দপ্তর জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয় হলে তা প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়াবে না সেনাবাহিনী। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সীমান্তে পুশিন আরশা বাহিনীর সশস্ত্র মহারানীও কথা বলেন সেনা কর্মকর্তারা। বলেন, আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ নেই। একটি কারখানায় কেএনএফ-এর 30,000 পোশাক উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, we'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধানের দেওয়া বক্তব্য সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানায় সেনা সদর। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান এই কর্মকর্তা। অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয়, এবং গণমাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্দিহান। কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম, গণমাধ্যম থাকতো, সেখানে আইএসপি আর সরকারভাবে বিবৃতি দিত। আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। আগামীকালের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে সচিবালয় অচল করার আলটিমেটাম দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। এতে বিঘ্নিত হয় স্বাভাবিক কার্যক্রম। এদিকে সরকারের সংস্কার কাজে বাধা দানকারীদের প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ধীরে ধীরে অচল হয়ে পড়ছে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা 3 দিন ধরে দাপ্তরিক কাজ রেখে আন্দোলন করে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও তাদের আন্দোলন হুমকির মধ্যেই রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার, যেখানে 4টি শর্ত ভঙ্গ করলে তদন্ত ছাড়াই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার কেন এসব করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি চাকরিজীবীরা। এটার অপব্যবহারের আশঙ্কাও করছেন তারা। এটা আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক, আমাদেরকে প্রেসারে রাখতে চাচ্ছে। এই জন্য আমরা এটার বিরুদ্ধে লড়াই করতেছি, কারণ আমরা চাকরি নিছি স্থায়িত্বের জন্য। আমাদের চাকরি তো প্রাইভেট চাকরির মতো যখন তখন চলে যাওয়ার কথা না। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব, এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাশ করলেন। উনি আমাদের সাথে প্রতারণা করেছেন, তার প্রমাণ সেদিন ওখানে অনেক অফিসার ছিলেন, তারা জানেন। উনি কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখেন নাই। আমরা যেসব উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা প্রত্যেকে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। দিনভর সচিবালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান শেষে বিকেলে আইন মন্ত্রণালয়ে বৈঠক করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবারের মধ্যে ওই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে বুধবার থেকে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দেন তারা। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। এদিকে চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দেন, সংস্কার কাজে সচিবালয়ে বাধা এলে প্রতিহত করা হবে। আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল।
আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। 14 লাখ সরকারি চাকরিজীবী সারা দেশে আন্দোলনে নামলে সেবা পেতে চরম ভোগান্তি সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে বাজেট সহায়তা হিসেবে স্বল্প সুদে $100 কোটি ঋণ চাইবে বাংলাদেশ। আগামী বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এই সফরের মধ্য দিয়ে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে। এদিকে ভারতের পুশ ইনের বিষয়ে প্রতিনিয়ত প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তিনি বলেন, যাদেরকে পাঠানো হয়েছে তাদের বিষয়ে তথ্য যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেবে সরকার। মনির হোসেন তোপর রিপোর্ট। জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে বুধবার দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, 28 থেকে 31 মে পর্যন্ত জাপানে অবস্থান করবেন তিনি। ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং রেড কার্পেট অনার করা। 4 দিনের এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবার সাথে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তি খাতে 7টি সমঝোতা স্মারক সই হবার। এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা। এদিকে গত মাসের শেষ সপ্তাহ থেকে সিলেট, সুন্দরবন, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ করাচ্ছে ভারত। সঠিক নিয়ম না মেনে একের পর এক পরিচয়হীন ব্যক্তিদের জোরপূর্বক অনুপ্রবেশে উদ্বিগ্ন সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এসব পুশিনের প্রতিনিয়ত প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ। তখনই আইডেন্টিফাই করতে পারবেন যদি ওটার কোনো ট্রাভেল ডকুমেন্ট থাকে বা এরকম কিছু থাকে, সেগুলো তাদের কাছে কিছু নাই। শুধু নাম দিয়ে কি আপনি আইডেন্টিফাই করবেন যে মোহাম্মদ কাসিম, 2 জন আছে, সুতরাং এই কাসিম ওই কাসিম। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আছে, আমাদের যারা বর্ডারেও আছে, তারাও তাদের লেভেলে নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছে। অ্যামিকেবল সলিউশনে পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রচার প্রসঙ্গে সচিব বলেন, ভারতকে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের জন্য ক্ষতিকর কাউকে আশ্রয় প্রশ্রয় না দিতে। গুড নেইবারলি রিলেশনশিপের বিষয়ে চিন্তা করলেই আমরা বলতে পারি যে এগুলো তোমরা প্রশ্রয় দিও না। আমাদের এই প্রচেষ্টাটা সবসময়ই আছে। অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন স্নেইক জাতীয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কথা জানান। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতার কথা তুলে ধরেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান, সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদের বিষয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিদেশি কিছু মিডিয়া। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা চেয়ে ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা শিবিরে একটি ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, আমাদের তাদের সহযোগিতা করতে হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন রিটকারী। আগামীকাল এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এদিকে সোমবারের মধ্যে ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। আইন বিশেষজ্ঞরা বলছেন, মেয়রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইশরাক হোসেনের আর শপথ নেয়ার কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো এবং তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে গত ১৩ মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ। টানা ২ দিন শুনানির পর বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোমবার লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রিটকারী। শুনানিতে আমরা সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায় অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি। এদিকে সোমবারের মধ্যে ইশরাককে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠান তার আইনজীবী। ২৬ মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় ইশরাক হোসেনের শপথ নেওয়ার কি কোনো সুযোগ রয়েছে? এই গেজেট প্রকাশের পরেও তাকে শপথ না নিয়ে এটা কিন্তু একটা রাজনীতি করা হয়েছে, যার কারণে কিন্তু এই জটিলতার সৃষ্টি হয়েছে। সরকার একটা ওই আপনার গ্রাউন্ডস দিতে পারে যে মেয়রের টাইম টেবিল শেষ, সুতরাং উনি আর এখানে সুযোগ দেয় দায়িত্ব পালনের। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন।